Definition of osteomyelitis ki? Sir, it's a inflammatory condition of bone and bone marrow. Yes. So caused by organism. Yes, yes. The definition is it's inflammation of its osteomyelitis is inflammation of bone and bone marrow caused by microorganism. Israt Jahan. Israt Jahan, roll 13. Israt Jahan. Israt Jahan, unmute karo. Roll 13. Israt Jahan. Sumaya Rumki. Unmute karo. Sumaya Rumki, roll 40. जी सर, अस्सलाम वालेकुम सर। वालेकुम अस्सलाम। है सुमाया रुमकी, তাহলে বলো তুমি bone marrow caused by various microorganism. Caused by microorganism. It's inflammation of bone and bone marrow caused by microorganism. Now সবাই লিখছে inflammatory condition of bone and bone marrow. তুমি মাঝখান দিয়ে একটু পার্থক্য করে লিখলা it's inflammation of bone and bone marrow caused by microorganism. Okay? সুমাইয়া রুমকি, ওকে ঠিক আছে? জি স্যার। আচ্ছা, মাইক্রোঅর্গানিজম কি 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 ধরনের আছে? রুমকি বলো। স্যার, microorganism pyogenic and non-pyogenic. ঠিক আছে রুমকি? জি স্যার। pyogenic and non-pyogenic. Non-pyogenic. আমার এটা দেখা যায়? জি স্যার। pyogenic and non-pyogenic. Yes. ফারজানা হাসান ফ্লোরা, রোল 9। ফারজানা হাসান ফ্লোরা, রোল 9। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমা? জি স্যার ভালো। স্যার আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, পায়োজেনিক মাইক্রোঅর্গানিজম দুই ধরনের, একটা হচ্ছে পায়োজেনিক, একটা নন পায়োজেনিক। পায়োজেনিক মাইক্রোঅর্গানিজম যে অস্টিওমাইলাইটাস আছে, পায়োজেনিক মাইক্রোঅর্গানিজমের কমন পায়োজেনিক মাইক্রোঅর্গানিজম কি বলো তো? খুব কমন, যেটা বলতেই হবে। পায়োজেনিক অস্টিওমাইলাইটিস স্যার স্টেফাইলোকক্কাস অরিয়াস। হ্যাঁ হ্যাঁ, স্টেফ অরিয়াস, এটাই মোস্ট কমন। এটা ভাইবা পোর্টে বা রিটেনের খাতায় ফার্স্টে লিখতে হবে। যে মাইক্রোঅর্গানিজমের নাম লেখার সময় তোমরা ফার্স্ট এই নামটা লিখবা, স্টেফ অরিয়াস। কারণ অনেক স্যার আছেন যে তুমি স্টেফ অরিয়াস লিখছো 4 নম্বরে লিখছো, মারাত্মক মাইন্ড করে, বুঝছো? কার সাথে আমি কথা বলছিলাম এখন যেন? হ্যাঁ, ফারজানা হাসান ফ্লোরা। ফারজানা হাসান ফ্লোরা। হ্যাঁ, তো তোমরা লিখছো অনেকগুলো মাইক্রোঅর্গানিজমের নাম লিখে ফেলো সুন্দর করে। তো কি হয়েছে যে ওখানে স্টেফিলোকক্কাস অরিয়াস এর নাম লিখলা 4 নম্বরে। তো দেখছি যে স্যারেরা মারাত্মক মাইন্ড করেন, বুঝছো? স্টেফিলোকক্কাস অরিয়াস, স্টেফ অরিয়াস এর নাম 1 নম্বরে লিখতে হবে, বুঝছো? এইটা হচ্ছে যে ম্যাগনেটিং ওয়ার্ড একটা, যে এই শব্দে এই স্টেফ অরিয়াস নামটাই আমরা চোখে খুঁজতে থাকি, কোথায় লিখছো? এটা লিখতে হবে 1 নম্বরে, পায়োজেনিক মাইক্রোঅর্গানিজম। কেন যেন 1 নম্বরে লিখতে হবে? কেন 1 নম্বরে লিখতে হবে? মিম কোন আইডিয়া আছে? স্টেফ অরিয়াস কেন 1 নম্বরে লিখবো? সাইমা রহমান মিম, মিম বলো, স্টেফ অরিয়াস কেন 1 নম্বরে লিখবো? সেটা মোস্ট কমন, তাই। কিরকম কমন? মোস্ট কমন বুঝলাম, কিরকম কমন? স্যার এটা দিয়ে বেশি ইনফেক্টেড হয় সবচেয়ে। কত পার্সেন্টেজ যদি বলা যায়? স্যার 60 to 65, 80 to 90%, 80 to practically 80 to 90% ये जे causes of
osteomyelitis হচ্ছে Staph aureus, Staphylococcus aureus. So as it is 80 to 90%, তো সেই জন্য এটা এক নম্বরে অবশ্যই লিখতে হবে না? Yes, ওটা এক নম্বরে লিখতে হবে। আচ্ছা, জারিন রোল 1, জারিন রোল 1, আনমিউট করো। জি স্যার। আচ্ছা, পায়োজেনিক এক নম্বরে কোন অর্গানিজমের নাম লিখবা? স্যার স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। অন্য অর্গানিজম গুলো বলো। স্যার স্ট্রেপ্টোকক্কাস, হচ্ছে শিরিকিয়া কোলাই, সিউডোমোনাস, ক্লেপশিয়েলা। তারপর ওকে, ভালোই বলেছো। প্রোটিয়াস। ওকে, ঠিক আছে, অনেকগুলো নাম বলেছো, ঠিক আছে। ফাতিমা ইসলাম রিয়া, ফাতিমা ইসলাম রিয়া রোল 14, আনমিউট করো। ফাতিমা ইসলাম রিয়া রোল 14, আনমিউট করো। ফাতিমা ইসলাম রিয়া রোল 14, ফাতিমা ইসলাম রিয়া রোল 14। আচ্ছা, তারানা ইফাত, আনমিউট করো। তারানা ইফাত, তারানা ইফাত, তারানা আনমিউট করো। আচ্ছা, ওরা মাইন্ড করছে। জামিল সিদ্দিকী, আনমিউট করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জামিল? স্যার আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা জামিল বলো, নন পায়োজেনিক অর্গানিজম বলো, যে কোনিক অস্টিওমাইলাইটাস এর নন পায়োজেনিক অর্গানিজম। কমন নন পায়োজেনিক অর্গানিজম। জামিল আসমা ফাহমিদা, আসমা ফাহমিদা আনমিউট করো। আসমা ফাহমিদা, আসমা ফাহমিদা আনমিউট করো। আসমা আচ্ছা, মাসুদ রানা রোল 30, মাসুদ রানা রোল 30। মাসুদ রানা, আমি খুব কমন কথাবার্তা বলতেছি। মাসুদ রানা রোল 30, আনমিউট করো। আচ্ছা, নুসরাত তাসনিম প্রিয়াঙ্কা 36 রোল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড, তুমি মাইন্ড করো নাই না? অনেকেই মাইন্ড করে বসে আছে, আনমিউট করে না। আচ্ছা ঠিক আছে মা। প্রিয়াঙ্কা তুমি বলো যে নন পায়োজেনিক অর্গানিজম অফ অস্টিওমাইলাইটাস। স্যার নিউমোকক্কাস, ইয়েস টিউবারকুলোসিস। ইয়েস, এক নম্বরে বলতে হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এক নম্বরে বলতে হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে? এক নম্বরে আমি তোমাদেরকে যেটা বলতেছি যে তোমাদের এক মানে ঠিকই পয়েন্টটা দেখা দেওয়ার চেষ্টা করতেছি আর কি, যে যেমন পায়োজেনিক অর্গানিজম এক নম্বরে বলতে হবে স্টেফ অরিয়াস। তুমি পায়োজেনিক অর্গানিজমে মানে অনেকগুলো নাম লিখে দিলা, কিন্তু স্টেফ অরিয়াস এর নাম তোমরা আমি খাতায় দেখেছি আর কি, যেটা সেটাই বলছি। তোমাদের খাতায় ছিল যে 4 নম্বরে 5 নম্বরে
স্টেপ অরিয়াস, হ্যাঁ, তখন এটাতে নাম্বার কাটা গেছে, কারণ তার মানে স্যার খুবই মাইন্ড করেন, কারণ স্টেপ অরিয়াস 80 to 90% কেসে পজিটিভ থাকে। তো কজেস অফ যে পাইজেনিক ইনফেকশন কজিং অস্টিওমাইলাইটিস। তো স্টেপ অরিয়াসের নাম 1 নম্বরে লিখতে হবে। নন পাইজেনিক মাইক্রো অর্গানিজমে 1 নম্বরের নাম লিখতে হবে মোস্ট কমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, জি স্যার। প্রিয়াঙ্কা বলো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যদি পাইনে হয় তাহলে ওটাকে কি বলে? পটস ডিজিজ। ইয়েস, পটস ডিজিজ। ইয়েস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ড্যাশ দিয়ে পটস ডিজিজ লিখে দাও। তাহলে হচ্ছে যে তুমি অনেক কিছু বলতে চাচ্ছ, ভাইবা বোর্ডে তো অনেক কিছু বলতে পারো, খাতায় তো যে তোমার লেখাটাই এক্সপ্রেশন। হ্যাঁ, তো নন পাইজেনিক অর্গানিজম, তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটু ড্যাশ দিয়ে লিখে দাও পটস ডিজিজ। স্যাররা খুবই খুশি হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ইয়েস। আচ্ছা, তো এখন যে নেক্সট তোমাকে আমি অনেকক্ষণ ধরে রাখি, কারণ কি যে অনেকেই হচ্ছে যে আনমিউট করছে না আর কি। হ্যাঁ, তো তুমি একজন আনমিউট করছো, সাহস আছে। ইয়েস। আচ্ছা, তুমি বলো যে রুট অফ এন্ট্রি, এই যে অস্টিওমাইলাইটিস, তাহলে কি অস্টিওমাইলাইটিসের ডেফিনিশন কি বলো? Sir, inflammation of bone and bone marrow due to microorganisms. Yes. তারপর মাইক্রোঅর্গানিজম, কমন মাইক্রোঅর্গানিজম বললাম, পাইজেনিক, নন পাইজেনিক। হ্যাঁ, উদাহরণগুলো বললাম। হ্যাঁ, এখন এই যে ইনফ্লামেশন বোন এন্ড বোন ম্যারো তো হলো, বোন তো হচ্ছে যে কাভার্ড পার্ট, আমাদের বডি একটা কাভার্ড থাকে আর কি, স্কিন সফট টিস্যু দিয়ে কাভার্ড থাকে। এই বোনেরও আবার কাভারিং থাকে, আর নিজস্ব কাভারিং থাকে। বোনের নিজস্ব কাভারিং বা এই যে কাভারিং কে কি বলে? Perichondrium. কার্টিলেজের পেরিঅস্টিয়াম। বোনের কাভারিং কে বলে পেরিঅস্টিয়াম। তাহলে বোনটা হচ্ছে যে এত মানে সুন্দর করে স্কিন সফট টিস্যু মাসল দিয়ে কভার থাকে, আবার সেটা আবার যে পেরিঅস্টিয়াম দিয়ে কভার থাকে। তাহলে প্রিয়াঙ্কা শোনো, তাহলে হচ্ছে যে বোনে ইনফরমেশন হলো কেন, ইনফেকশন হলো কেমন করে? তাহলে রুট অফ এন্ট্রি, তাহলে কমন রুট অফ এন্ট্রি বলো। রুট অফ এন্ট্রি ব্লাডের মাধ্যমে যেতে পারে। ইয়েস, ব্লাডের মাধ্যমে যে যেতে পারে সেটাকে আমরা কি বলবো? স্যার সেপ্টিসেমিয়া। নো, সেটা বলবো হেমাটোজেনাস। রুট অফ এন্ট্রি হেমাটোজেনাস। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, পয়েন্টে কথা বলবে আর কি সুন্দর করে। হ্যাঁ, রুট অফ এন্ট্রি, রুট অফ স্যার ট্রমা থেকে হতে পারে, লাইক কোন জায়গায় কেটে গেছে বা ওখান থেকে ইনফেকশনাস এজেন্ট ঢুকতে পারে। আমার এটা দেখা যাচ্ছে। ইয়েস, আমার এটা দেখা যাচ্ছে রুট অফ এন্ট্রি। হ্যাঁ, রুট অফ এন্ট্রি 1 নাম্বার। তাহলে হেমাটোজেনাস, সুন্দর বলছো। হেমাটোজেনাস রুট অফ এন্ট্রিটা ইউজুয়ালি কাদের হয়? স্যার আইভি স্যালাইন যদি কোনো কারণে নেওয়া হয় সেখান থেকে হতে পারে ইনফেকশাস এজেন্ট ইন্ট্রোডাকশন। আচ্ছা, বলো। স্যার টিউবারকুলোসিস যদি হয় তাহলে স্যার ক্রাউডেড প্লেস। তারপর স্যার আদার কোন ইনফেকশন থেকেও যদি ব্লাডের মাধ্যমে যদি যেতে পারে, যেমন স্যার অ্যাডেনাইটিস হলে। আচ্ছা, ঠিক আছে। শোনো মা, প্রিয়াঙ্কা, তুমি খুবই সুন্দর বলছো, চমৎকার, এক্সিলেন্ট। হ্যাঁ, ভালো করে বলছো। এদিকে জাস্ট একটু অর্গানাইজ করে ফেলো। হ্যাঁ, অর্গানাইজ কিভাবে করবে? যে রুট অফ এন্ট্রি 1 নাম্বার হচ্ছে যে হেমাটোজেনাস,
হেমাটোজেনাস ইউজুয়ালি কাদের খুব কমনলি হয়? হেমাটোজেনাস রুট অফ এন্ট্রি কমনলি হয় কাদের? চিলড্রেন। এক্সাম্পল চিলড্রেন, হ্যাঁ চিলড্রেনদের হেমাটোজেনাস হয়। কিভাবে হেমাটোজেনাস? সে যে মুখে কোনো আলসার হলো, ওখান থেকে একটা অর্গানিজম চলে গেল, ঠিক আছে? আলসার মুখে কেমন করে হতে পারে? ধরো যে কোনো কিছু একটা খেতে যে কেটে গেল, ওখান থেকে যেতে পারে একটা মুখে অনেক মাইক্রো অর্গানিজম মুখ থেকে চলে যেতে পারে, ঠিক আছে? একটা দাঁতে একটা পাল্পে ইনফেকশন হলো, হ্যাঁ, যে পাল্প ইনফেকশন বা পালপাইটিস, হ্যাঁ, ইয়ে যে টিথের পাল্পে ইনফেকশন হয়ে গেল, ইনফ্লামেশন হয়ে গেল, তো ক্যানেল ওপেন হয়ে গেল কোনো কারণে, ওখান থেকে চলে যেতে পারে, ইনফেকশন হয়ে গেল ওখান থেকে চলে যেতে পারে মাইক্রো অর্গানিজম। ওকে, কোথাও কেটে গেল ওখান থেকে চলে যেতে পারে। সে নিউমোনিয়া হয়েছে, লাংস থেকে মাইক্রো অর্গানিজম চলে যেতে পারে। স্কিনে আলসার হয়েছে, স্কিনে কোন একটা আলসার হলো বাচ্চাদের, বা কোনো বয়েল হলো, কার্বানকেল হলো বডির কোথাও, হ্যাঁ, তো ওখান থেকে বয়েল থেকে মাইক্রো অর্গানিজম হেমাটোজেনাস স্প্রেড করতে পারে, ঠিক আছে? জি স্যার। চিলড্রেনদের হেমাটোজেনাস স্প্রেড এটা কোথায় হয় কমনলি? বোনে হয়। বোনে তো হবে, মানে অস্টিওমাইলাইটিস তো আমরা বোনের ইনফ্লামেশন পড়ছি, তো কোন বোনে হয় কমনলি? চিলড্রেনদের কোন বোনে কমনলি হয়? শর্ট বোন, লং বোন? কোন বোনে হয় কমনলি? লং বোন। লং বোনে হয়, ইয়েস, চিলড্রেনদের লং বোনে হয়। লং বোন, ওটা আমরা পরে আসছি, যে লং বোনে হয়। তো লং বোনের আবার পার্ট গুলো দেখাবো তোমাদেরকে, ছবি এগিয়ে দেখাবো। তো তুমি একটা প্রিয়াঙ্কা, তুমি একটা খাতায় লং বোনের ছবি আঁকতে থাকো, লং বোনের ছবি আঁকো চিলড্রেন, ঠিক আছে? ওকে, তুমি একটা লং বোনের ছবি আঁকো, ঠিক আছে? আচ্ছা, জান্নাতুল মাওয়া আনমিউট করো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মাওয়া, তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করেছো? জি স্যার। ব্রেকফাস্ট? জি স্যার। ব্রেকফাস্ট করেছো? জি স্যার, করেছি। ব্রেকফাস্টে করতে অনেক তো সময় চলে গেছে, এখন 12:30 বাজে, তারপরে কিছু খেয়েছো? জি স্যার। আচ্ছা, গুড। জান্নাতুল মাওয়া, আমরা পড়ছিলাম যে রুট অফ এন্ট্রি অফ যে অর্গানিজম, মাইক্রো অর্গানিজম টু দা বোন কজিং অস্টিওমাইলাইটিস, হ্যাঁ? তো একটা হচ্ছে যে রুট অফ এন্ট্রি হচ্ছে হেমাটোজেনাস, 1 নম্বরে আমরা লিখবো হেমাটোজেনাস, ঠিক আছে? হেমাটোজেনাস কমনলি হয় কাদের বললাম? কমনলি কাদের হয় হেমাটোজেনাস স্প্রেড? হ্যাঁ, চিলড্রেনদের হেমাটোজেনাস স্প্রেড, বাচ্চাদের, হ্যাঁ বাচ্চাদের, চিলড্রেনদের। এটা কমনলি কোন বনে হয়? লং বোনে। লং বনে হয়, ঠিক আছে। প্রিয়াঙ্কা এখন চিলড্রেনদের একটা লং বনের ছবি আঁকছে, তার মাঝখানে তুমি আমাদের বলো তো 1 নম্বর পয়েন্ট লিখতে হবে আমাদেরকে হেমাটোজেনাস, অবশ্যই। 2 নম্বর পয়েন্ট কি? হেমাটোজেনাস ছাড়া কিভাবে হতে পারে? কোনো ট্রমা থেকে হতে পারে। ইয়েস, কোন ট্রমা থেকে হতে পারে। ওটা আমরা পয়েন্ট কিভাবে লিখবো? আমরা লিখবো পয়েন্ট এভাবে সুন্দর করে, ডাইরেক্ট এক্সটেনশন ফ্রম নেইবারিং সফট টিস্যু ইনফেকশন। ওকে জান্নাতুল মাওয়া? জি স্যার। হ্যাঁ, তোমার শব্দটা, এই লাইনটা পছন্দ হইলো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম কি? 1 নম্বর পয়েন্ট হেমাটোজেনাস স্প্রেড, 2 নম্বর ডাইরেক্ট এক্সটেনশন ফ্রম নেইবারিং সফট টিস্যু ইনফেকশন। মাওয়া? জি স্যার। ইয়েস। এখন এটা একটা খুব ভালো একটা এক্সাম্পল দাও, সব থেকে ভালো একটা এক্সাম্পল, খুব কমন, তুমি ওয়ার্ডে অহরহ ওই পেশেন্ট দেখবা, অনেক দেখবা, সব থেকে কমন ডাইরেক্ট এক্সটেনশন ফ্রম নেইবারিং। হ্যাঁ, ফুট আলসার। ডায়াবেটিক ফুট আলসার, এক্সিলেন্ট, সুন্দর বলেছো, ডায়াবেটিক ফুট আলসার, এইটাই সব থেকে কমন, ডায়াবেটিক ফুট আলসার, যে ডাইরেক্ট এক্সটেনশন নেইবারিং সফট টিস্যু ইনফেকশন থেকে। আচ্ছা, আর 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 তারপরে আর উদাহরণ? তারপরে স্যার মনে পড়ছে না। আচ্ছা, ডায়াবেটিক ফুট আলসার 1 নম্বরে লিখতে হবে, ডায়াবেটিক ফুট আলসার। মা বলতো ডায়াবেটিক ফুট আলসারে কোনিক অস্টিওমাইলাইটিস কেমন করে হইলো? স্যার এখানে
স্যার ইমিউনো কম্প্রোমাইজ থাকে জন্য হচ্ছে আচ্ছা, কেন ইমিউনো কম্প্রোমাইজ থাকে? কারণ স্যার ব্লাড সুগার লেভেল বেশি থাকে। ব্লাড সুগার লেভেল বেশি থাকলে কি হয়? স্যার মাইক্রো অর্গানিজম গুলো বেশি গ্রো করতে পারে। ইয়েস, মাইক্রো অর্গানিজম গুলো ল্যাথার্জিক হয়ে যায়, মাইক্রো অর্গানিজম গুলো মুভ করে না টিস্যু লেভেলে, ও যে স্প্রেড করে না। হ্যাঁ, সরি, মাইক্রো অর্গানিজম না, সরি, তুই কি বলতেছো, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ গুলো টিস্যু লেভেলে যে মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে ফাইট করতে পারে না। মাইক্রো অর্গানিজম গুলো মানে ড্রাঙ্ক থাকে ডিউ টু হাই সুগার লেভেল। আচ্ছা, তারপরে মুভমেন্ট কম হয় ওদের। হ্যাঁ, তারপর ওদের ফ্যাগোসাইটোসিস পাওয়ার কমে যায়, মুভ কম করে, ফ্যাগোসাইটোসিস এর পাওয়ার কমে যায়, লেস মুভমেন্ট, লেস ফ্যাগোসাইটোসিস পাওয়ার। তারপরে লেস যে ফাইট এগেইনস্ট দ্য মাইক্রোঅর্গানিজম। আচ্ছা, তারপরে এটা হচ্ছে মানে সরি যে ম্যাক্রোফেজের কথা বললাম। তারপরে আর কি ডায়াবেটিক ফুডে আর কি প্রবলেম হয়? ডায়াবেটিক ফুডে কি কমপ্লিকেশন কি হয়? ডায়াবেটিসের কমপ্লিকেশন কি হয়? ভাস্কুলাইটিস। ভাস্কুলার, জি স্যার। হ্যাঁ, ভাস্কুলাইটিস। এই ভাস্কুলাইটিস এটা কোন ভেসেলে হয়? স্মল ভেসেল। মাইক্রো। ইয়েস, হ্যাঁ, মাইক্রোভাস্কুলার ডিজিজ। ডায়াবেটিক ফুড একটা মানে ডায়াবেটিক ভাস্কুলাইটিস, এটা হচ্ছে মাইক্রোভাস্কুলার ডিজিজ। মাইক্রো মানে স্মল ভেসেল গুলো ইয়ে হয়, যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায় বা স্মল ভেসেল গুলো ব্লক হয়ে যায়। হ্যাঁ, তো মাইক্রোভাস্কুলার ডিজিজ। তো তাহলে ওখানে কি হয় তখন? লেস ব্লাড সাপ্লাই, লেস এন্ট্রি অফ নিউট্রোফিল। ব্লাডে সোলজার হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল যখন টিস্যু লেভেলে আসে তখন ও কি হয় জান্নাতুল মাওয়া? স্যার ব্লাডের সোলজার হচ্ছে, আমাদের ব্লাডের সোলজার হচ্ছে নিউট্রোফিল। জি স্যার। নিউট্রোফিল টিস্যু লেভেলে আসলে হবে কি? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ। ইয়েস। জান্নাতুল, তুমি কি ভালো জি আছো? স্যার। কাশতেছো? জি স্যার, একটু ঠান্ডা আর কি। ঠান্ডা, ফ্লু? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো গরম পানি খাও। হ্যাঁ জান্নাতুল? জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে এই যে লেস ব্লাড সাপ্লাই। আচ্ছা, তারপরে আর কি? একটা বললাম যে ম্যাক্রোফেজ গুলো লেস অ্যাক্টিভ থাকে, এটা হচ্ছে যে ব্লাড সাপ্লাই লেস ডিউ টু ডায়াবেটিক ভাস্কুলাইটিস এর জন্য, মাইক্রোভাস্কুলার ডিজিজ। আচ্ছা, তারপর আর কি? ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য। ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য কি হবে? রিপিটেড ট্রমা হবে, রিপিটেড একই জায়গায় ট্রমা হতে থাকবে ফুটের মধ্যে, ও টেরই পাবে না, ট্রমা হতেই থাকবে। তাহলে রিপিটেড যখন ট্রমা হবে, ব্রিচ অফ যে স্কিন হবে, ব্রিচ অফ স্কিন মানে আলসার হয়ে গেল। আলসার হলে ওখান দিয়ে মাইক্রো অর্গানিজম ঢুকে যাবে, বাইরের মাইক্রো অর্গানিজম গুলো ঢুকে যাচ্ছে। তো এই ডায়াবেটিক ফুটে এই জন্যই এটি প্যাথোলজি ডায়াবেটিক ফুটের। ওকে, তো ডায়াবেটিক ফুট শর্ট নোট আসলে তোমরা এটা লিখতে পারবে না এইভাবে, পয়েন্ট গুলো কি কি কেন। এক হচ্ছে যে লেস ডিফেন্স, মাইক্রোঅর্গানিজম গুলো কি হয়, ড্রাউজি থাকে মাইক্রোঅর্গানিজম গুলো, যে টিস্যু লেভেলে ইয়ে করতে পারে না, মুভ হয় না, এবং ফ্যাগোসাইটোসিস পাওয়ার কমে যায়। এই তারপরে কি হয় যে লেস ব্লাড সাপ্লাই ডিউ টু মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, মাইক্রোভাস্কুলার ব্লকেজ ডিউ টু ডায়াবেটিক ফুড, মানে ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিক ভাস্কুলাইটিসের জন্য। তো লেস ব্লাড সাপ্লাই, তো লেস ডিফেন্স এগেইনস্ট মাইক্রোঅর্গানিজম। আর কি? ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য রিপিটেড ট্রমা হয়, রিপিটেড ট্রমা হলে আলসার তৈরি হয়, সেই আলসার দিয়ে মাইক্রোঅর্গানিজম ঢুকে যায়, ঢুকে যেয়ে সে বোন পর্যন্ত চলে গেলে বোনে তখন ও এই যে এই ক্রনিক অস্টিওমাইলাইটিস করে। তাহলে ডাইরেক্ট এক্সটেনশন ফ্রম নেইবারিং সফট টিস্যু ইনফেকশন, যে কমন কজ হচ্ছে যে ডায়াবেটিক ফুট আলসার। ডায়াবেটিক ফুট আলসার কেন হয় সেটা বললাম। এছাড়া আফরোজা হারুন, আফরোজা হারুন আনমিউট করো। জান্নাতুল মাওয়া একটু কাশতেছে, একটু কষ্ট হচ্ছে। আফরোজা হারুন, আফরোজা হারুন। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো।
আফরোজা হারুন, হ্যালো আফরোজা হারুন শুনতে পাচ্ছো? স্যার, আমি শুনতে পাচ্ছি না। স্যার আমি শুনতে পাচ্ছি। আফরোজা হারুন শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো আফরোজা হারুন। জি স্যার, স্যার শুনতে পাচ্ছি। ও, আমি তোমাকে খুব আস্তে আস্তে শুনতেছি, মনে হচ্ছে তুমি অনেক দূর থেকে কথা বলতেছো। হ্যালো আফরোজা হারুন স্যার, শোনা জি যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি স্যার। ইয়েস। তাহলে আমরা একটা ডায়াবেটিক ফুড বললাম, ডাইরেক্ট এক্সটেনশন ফ্রম নেইবারিং সফট টিস্যু ইনফেকশন, ডায়াবেটিক ফুড একটা উদাহরণ, ফার্স্ট উদাহরণ। তারপর সেকেন্ড আর কি কি উদাহরণ দেওয়া যায় বলো তো? স্যার রুট অফ ইনফেকশন। ফ্র্যাকচার থেকে যদি হয়। হ্যাঁ স্যার ওপেন ফ্র্যাকচার থেকে। ইয়েস, ওপেন ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচার কি তোমরা কি বলো? কম্পাউন্ড ফ্র্যাকচার, তাই না? জি স্যার। হ্যালো, জি স্যার। কম্পাউন্ড ফ্র্যাকচার বা ওপেন ফ্র্যাকচার, ইয়েস। তারপরে আর কি আছে? আর একটা উদাহরণ দাও, চমৎকার উদাহরণ দিয়েছো। ইয়েস, এইভাবে এই সিরিয়ালে পয়েন্ট করে লিখবা, হ্যাঁ কাইন্ডলি। আচ্ছা, তারপর একটা উদাহরণ। স্যার তারপর পোস্ট অপারেটিভলি। পোস্ট অপারেটিভ, ইয়েস, স্পেশালি অর্থোপেডিক, আফটার অর্থোপেডিক অপারেশন। যেমন আমরা যদি ইয়ে দেই, যে কোনো ইমপ্ল্যান্ট লাগাই, আমরা ইমপ্ল্যান্ট লাগালাম বা অর্থোপেডিক অপারেশন গুলো, বোনে অপারেশন করলাম, ওই বোনে ইনফেকশন হয়ে গেল, পোস্ট অপারেটিভ অর্থোপেডিক সার্জারি বা বোন ফিক্সেশন বা অর্থোপেডিক সার্জারি, এটা লিখে দিলা আর কি, ঠিক আছে? ইয়েস, এভাবে লিখবা ডাইরেক্ট আর কি। হ্যাঁ, তারপরে স্যার স্ট্যাব ওন্ড থেকে হতে পারে। হ্যাঁ, স্ট্যাব ওন্ড। মা শুনতে পাইনি, আবার বলো তো। স্যার স্ট্যাব ওন্ড। আবার শুনতে পারলাম না, আবার একটু বলো। স্যার স্ট্যাব ওন্ড। হাই হাই, আচ্ছা কেউ একজন বলো তো কি বললো? জান্নাতুল মা বলো, কি বললো? স্ট্যাব উন্ড। ও, স্ট্যাব উন্ড, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, সুন্দর বলেছো। স্ট্যাব উন্ড, স্ট্যাব উন্ড, এনি উন্ড, এনি উন্ড, যেমন সে টিবিয়ার উপরে একটা উন্ড হয়ে গেল, তো একটা হচ্ছে যে ওপেন ফ্র্যাকচার, একটা হচ্ছে যে আফটার অর্থোপেডিক অপারেশন, বোনে অপারেশন করার পর। আচ্ছা, তারপর হচ্ছে যে একটা স্ট্যাব উন্ড, ওখান থেকে বোন পর্যন্ত একটা উন্ড হয়ে গেল, তো বোন পর্যন্ত ইনফেকশন চলে গেল। হ্যাঁ, এছাড়া এনি উন্ড, এনি ইনজুরি, এটা হচ্ছে যে মাইক্রোঅর্গানিজম ওখানে স্প্রেড হতে পারে। ইউজুয়ালি অ্যাডাল্টদের এটা বেশি হয়, চিলড্রেনদেরও এটা হয়। আচ্ছা, এখন হেমাটোজেনাস স্প্রেড আমরা আবার ফিরে আসি। হ্যাঁ, যে হেমাটোজেনাস স্প্রেড আমরা বলেছি যে চিলড্রেনদের লং বোনে হয়। অ্যাডাল্টদের হেমাটোজেনাস স্প্রেডটা কমনলি কোথায় হয়? আফরোজা হারুন, অ্যাডাল্ট হেমাটোজেনাস স্প্রেড কমনলি কোথায় হয়? স্যার পেলভিস, স্পাইন। ইয়েস, স্পাইনে বেশি হয়। কমন যেটা বলবো আর কি। হ্যাঁ, কমন অ্যাডাল্ট হেমাটোজেনাস স্প্রেড হচ্ছে স্পাইন। তাহলে হেমাটোজেনাস স্প্রেড আমরা এক নম্বর পয়েন্টে বললাম যে চিলড্রেনদের হেমাটোজেনাস স্প্রেড হচ্ছে যে লং বোন, আর অ্যাডাল্টদের হেমাটোজেনাস স্প্রেড কমনলি হয় কি যে সে স্পাইন। যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস স্পাইনে যে কি করছে? স্পটস ডিজিজ করছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, গুড, ফাইন, সুন্দর বলেছো তোমরা। এখন হেমাটোজেনাস স্প্রেড যেটা লং বোন হয় চিলড্রেন, আমরা ইয়েকে প্রিয়াঙ্কাকে একটা কাজ দিয়েছিলাম যে একটা চিলড্রেনের লং বোন আঁকতে। প্রিয়াঙ্কা, তোমার যে ক্যামেরা অন করে ছবিটা দেখো, লং বোন জি স্যার, স্যার একটু দেখো। ওয়েট। ধীরে ধীরে আলো আসছে, এই চমৎকার আলো এসেছে, গুড, নাইস, সুন্দর সুন্দর এঁকেছো। হ্যাঁ, প্রিয়াঙ্কা এখন বলো যে তোমার এই বোনের মাঝখানের পার্টটা কি? সবাই দেখো। স্যার ডায়াফাইসিস। ইয়েস, ডায়াফাইসিস। হ্যাঁ, তারপরে ডায়াফাইসিসের পরে স্যার মেটাফাইশিয়াল এরিয়া, দেন স্যার এপিফাইসিস। হ্যাঁ, ডায়াফাইসিস, তারপর মেটাফাইসিস, তার উপরে এপিফাইসিস। এখানে চিলড্রেন তো, হ্যাঁ, তাহলে একটা গ্রোথ প্লেট আছে। গ্রোথ প্লেটটা কোথায় দেখাও? ওই ইটের উপর ছবি এঁকে ফেলো, গ্রোথ প্লেট কোথায়?
স্যার এই জায়গায় থাকবে। কোথায় কোথায় গ্রোথ প্লেট? স্যার ইয়েস, এই যে চমৎকার। হ্যাঁ, চমৎকার গ্রোথ প্লেট দেখেছো। ইয়েস, হ্যাঁ, ইয়েস, ইয়েস, সুন্দর। ওটা হচ্ছে গ্রোথ প্লেট। হ্যাঁ, আচ্ছা, এখন এখন তুমি আমাকে বলো যে চিলড্রেনদের এই লং বোনের কোন জায়গায় হেমাটোজেনাস স্প্রেডটা হয়? স্যার বেসিক্যালি মেটাফাইসিসে হয়। আচ্ছা, মেটাফাইসিসে হয়। ইয়েস, মেটাফাইসিসে কোথায়? মেটাফাইসিসটা কোথায় দেখাও। স্যার এই যে কোথায়? স্যার এই যে ইয়েস, 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 ইয়েস। একটু আমার স্ক্রিনটা একটু দেখবা সবাই। আমার স্ক্রিনটা কেমন করে দেখা যাবে? আমি দেখালে দেখা যাবে? ও সরি, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে না? ইয়েস। আচ্ছা, তো যে এখানে তোমরা দেখো যে একদম উপরে দুই মাথায় আছে কি যে এপিফাইসিস, দেন গ্রোথ প্লেট, তারপরে একটা লং এরিয়া। হ্যাঁ, তো লং এরিয়ার তোমরা কি আমার এই যে ছবিটা দেখতে পাচ্ছ? ক্যামেরা আমি এখন যেভাবে ধরে রাখছি তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তা তো এখান দিয়ে এটা কি আছে যে মেডুলারি ক্যাভিটি দেখা যাচ্ছে? জি স্যার। এটা যে এপিফাইসিস, এটা হচ্ছে যে গ্রোথ প্লেট, এটা হচ্ছে যে মেটাফাইসিস, এটা ডায়া। ঠিক আছে? ওকে, হ্যালো জি হ্যালো, স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আমি স্যার ক্যামেরাটা, আচ্ছা ঠিক আছে, ওকে, এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি এখন খুঁজতে চাচ্ছিলাম একটা লাল পেন বা নীল পেন, পাচ্ছি না। আচ্ছা, এখানে একটা সবুজ মার্কার আছে। আচ্ছা, তাহলে আমাদের পেরিওস্টিয়ামটা কই? এদিক দিয়ে একটা, এই দিক দিয়ে আছে পেরিওস্টিয়াম, দেখতে পাচ্ছ পেরিওস্টিয়াম? সবুজ স্যার রং। ক্যামেরা স্টাক হয়ে আছে, নড়ছে না কিছু। ও সরি, বের হয়ে গেছি। স্যার এখন ঠিক আছে স্যার, আপনার খাতার দিকে ক্যামেরাটা ফিরালে। এখন এখন জি স্যার ঠিক আছে। ইয়েস, ঠিক আছে। এই যে সবুজ সবুজ যে মার্কার দিয়ে দেখালাম, এটা কি? পেরিওস্টিয়াম। ইয়েস, এটা হচ্ছে পেরিওস্টিয়াম। আচ্ছা, আর মেডুলারি, এটা হচ্ছে মেডুলারি ক্যাভিটি। হ্যাঁ, মেডুলারি ক্যাভিটিতে এখানে যে মার্কার দিয়ে দেখালাম, এটা কি? এটা কি? এন্ডোস্টিয়াম। এটা পেরিওস্টিয়াম, এটা এন্ডোস্টিয়াম। আন্ডারস্টুড? হ্যালো হ্যালো, দেখা যায় না এখন? দেখা যায়? দেখতে পাচ্ছ? কেউ বলো, জান্নাতুল মাওয়া, প্রিয়াঙ্কা, মিম, কেউ বলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ইয়েস, ইয়েস, ঠিক আছে। আচ্ছা, তো ব্লাড ভেসেলটা ঢুকে কোনখান দিয়ে? লাল কালিটা নেই, সরি। আচ্ছা, সরি, আরেকটা কালি পাচ্ছি না। নীল। আচ্ছা, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে ব্লাড ভেসেল, এটা হচ্ছে যে নিউট্রাইন আর্টারি। নিউট্রাইন আর্টারি দিয়ে সে কোথায় চলে গেল? মেডুলারি ক্যাভিটিতে চলে গেল। ওকে, নিউট্রাইন আর্টারি দিয়ে ঢুকে গেল। হ্যাঁ, এটা ব্লাড ভেসেল নিউট্রাইন আর্টারি দিয়ে ঢুকে গেল।
ঢুকেছিয়ে এটা ডায়াফেশিয়াল ভেসেল অনেকগুলো ডায়াফেশিয়াল ভেসেল ব্রাঞ্চ হলো অনেকগুলো। মেটাফেশিয়াল রিজিয়নে যে এই ব্রাঞ্চটা একটা টর্চুয়াস হয়, হেয়ারপিন লুপ করে এরকম ব্যাক করে আসে। টর্চুয়াস হেয়ারপিন লুপ করে ব্যাক করে আসে। টর্চুয়াস হেয়ারপিন লুপ করে ব্যাক করে আসে। দেখা যাচ্ছে এবার? জি স্যার। হ্যাঁ, মেটাফেশিয়াল রিজিয়নের ব্লাড ভেসেলটা কেমন করে যে ডায়াফেশিয়াল ব্লাড ভেসেল যে মেটাফেশিয়াল রিজিয়নে যে ডাইলেটেড হয়, ডাইলেটেড, টর্চুয়াস এন্ড হেয়ারপিন লুপ, এই তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। মেটাফেশিয়াল রিজিয়নে ব্লাড ভেসেলটা মেডুলারি ক্যাভিটি ব্লাড ভেসেলটা ডাইলেটেড, টর্চুয়াস এন্ড হেয়ারপিন লুপ। তো যেই ব্লাড ভেসেলটা ডাইলেটেড, টর্চুয়াস এন্ড হেয়ারপিন লুপ করে ঘুরে আসে, তো ওই ব্লাড ভেসেলে ডাইলেটেড ও চওড়া হয়ে গেছে হুট করে, তারপর টর্চুয়াস আঁকা বাঁকা এবং একটা লুপ করে ঘুরে আসছে। তো এই ব্লাড ভেসেলের ব্লাড ফ্লোটা কি থাকে? স্লো ব্লাড ফ্লো থাকে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? স্লো ব্লাড ফ্লো থাকে। হ্যাঁ হ্যাঁ, তো স্লো ব্লাড ফ্লোলে কি হয়, মার্কে অর্গানিজমটা স্টেসিস হয়, ওই জায়গায় এক জায়গায় সেটেল ডাউন করে। মেটাফেশিয়াল রিজনে সেটেল ডাউন করলে কি হবে, ওখানে সেটেল ডাউন করে একটা বাসা বাঁধে, তখন মাল্টিপ্লিকেশন হয়। মাল্টিপ্লিকেশন হতে 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 কি হয়, একটা কলোনি ফর্ম করে। এটা ভালো রকম বড় সড় একটা কলোনি ফর্ম করলো। কলোনি ফর্ম করলে কি হবে, এই মাইক্রো অর্গানিজম গুলো এরা কি করে, কিছু টিস্যু ডিস্ট্রাকটিভ সাইটোকাইন কেমিক্যাল রিলিজ করে। হ্যাঁ, টক্সিক মেটেরিয়াল রিলিজ করে, এর জন্য টিস্যু ডিস্ট্রাকশন হয়। ওদেরকে মাইক্রো অর্গানিজমকে ইনগালফ করার জন্য ডিফেন্স সেল ম্যাক্রোফেজ ওখানে চলে যায়। তো ম্যাক্রোফেজ গিয়ে আবার ওখানে ইনফ্লামেশন করে, সবকিছু মিলে ইনফ্লামেটরি ফ্লুইড তৈরি হয় এবং টিস্যু ডিস্ট্রাকশন ফ্লুইড তৈরি হয়। এক ইনফ্লামেটরি ফ্লুইড আর টিস্যু ডিস্ট্রাকটিভ ফ্লুইড তৈরি হয়। তো ধীরে ধীরে এখানে একটা পাস ফর্মেশন হয়। ওকে, এই স্টেজটা এখনো আছে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে। এখনো কিসে আছে? অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। তো কলোনি ফর্ম হলো, যে কি বলে, ওখানে টিস্যু ফ্লুইড অ্যাকুমুলেশন হলো, সারাউন্ডিং বনি টিস্যু ডিস্ট্রয় হতে থাকে। হতে 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 কি হয়, এক পর্যায়ে ওরা ঠিক একই ভাবে যে সারাউন্ডিং সব টিস্যুকে যেমন ডিস্ট্রয় করতেছে, সেভাবে এন্ডোস্টিয়ামকে ডিস্ট্রয় করে। এন্ডোস্টিয়াম, এটা এই সবুজটা এন্ডোস্টিয়াম, তাই না? এটা এন্ডোস্টিয়ামকে ডিস্ট্রয় করে। এন্ডোস্টিয়ামকে ডিস্ট্রয় করলে কি হয়, ও এন্ডোস্টিয়াম এন্ড এই যে কর্টেক্স এর মাঝখানে, এন্ডোস্টিয়ামের নিচে ফ্লুইড অ্যাকুমুলেশন করতে থাকে, এক্সিকিউটিভ ফ্লুইড অ্যাকুমুলেট করতে থাকে। এন্ডোস্টিয়ামের নিচে যখন এক্সিকিউটিভ ফ্লুইড অ্যাকুমুলেট করতে থাকবে বেশি বেশি করে, তখন এন্ডোস্টিয়ামটা কি হবে, স্ট্রিপ অফ হবে, উঠে আসবে, তাই না? ও উঠে আসবে এই থেকে যে কর্টিক্যাল বোন থেকে ও উঠে আসবে। এখানে কালোটা হচ্ছে এক্সিকিউটিভ ফ্লুইড, আর সবুজ যে এন্ডোস্টিয়াম ওটা আরো উঠে আসলো, উপরের দিকে উঠে আসলো, এখান থেকে এখানে উঠে আসলো। তো এন্ডোস্টিয়াম কতটুকু ব্লাড সাপ্লাই দেয়, এই যে কর্টিক্যাল বোন, হ্যাঁ, এটা হচ্ছে কর্টিক্যাল বোন, কর্টেক্স বা কর্টিক্যাল বোন, এর ব্লাড সাপ্লাইয়ের কতটুকু এন্ডোস্টিয়াম দেয়? এন্ডোস্টিয়াম এই কর্টেক্সের ইনার 2/3 মানে একটু ব্লাড সাপ্লাই দেয়। কতটুকু দেয়? ইনার 2/3। আউটার 2/3 দেয় হচ্ছে পেরিওস্টিয়াম। তো আউটার 1/3 দেয় পেরিওস্টিয়াম, ইনার 2/3 দেয় এন্ডোস্টিয়াম। এন্ডোস্টিয়াম যে স্ট্রিপ অফ হয়ে গেল, উঠে আসলো, যে এখানে এক্সিকিউটিভ ফ্লুইড অ্যাকুমুলেট করলো, এন্ডোস্টিয়াম স্ট্রিপ অফ হলো। এই এক্সিকিউটিভ ফ্লুইড কোত্থেকে আসলো? মেডুলারি ক্যাভিটিতে যে একটা যে ফ্লুইড অ্যাকুমুলেশন হলো, যে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে, ও এন্ডোস্টিয়ামকে একটু ফুটা করলো, ডিস্ট্রয় করে এন্ডোস্টিয়ামের নিচে কর্টেক্স এন্ড এন্ডোস্টিয়ামের মাঝখানে এক্সিকিউটিভ ফ্লুইড অ্যাকুমুলেট হতে থাকলে কি হবে, এন্ডোস্টিয়ামটা উপরে উঠে আসবে, আলাদা হয়ে যাবে, কর্টেক্স থেকে আলাদা হয়ে গেল, স্ট্রিপ অফ হলো, মানে কর্টেক্স থেকে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেলেই এই অংশে কর্টিক্যাল বোনের ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড? এখন পর্যন্ত আন্ডারস্ট্যান্ড? বুঝছো? হ্যালো, কেউ বলো, মিম বলো, বুঝতে পারছো?
প্রিয়াঙ্কা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই ইনার টু থার্ড কর্টিক্যাল বোন ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে গেল, তাহলে ইনার টু থার্ড কর্টিক্যাল বোন মরে গেল। এখানে এক্সিটেটিভ ফ্লুইড আরো অ্যাকুমুলেট হলো, এন্ডোস্টিয়াম আরো স্ট্রিপ অফ হলো, এন্ডোস্টিয়াম স্ট্রিপ অফ হতে 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 এতটুকু স্ট্রিপ অফ হয়ে গেল, মানে সেপারেট হয়ে গেল। আর এখানে যে কি বলে যে এক্সিটেটিভ ফ্লুইড অ্যাকুমুলেট হতে থাকলো এবং এই কর্টিক্যাল বোনের ইনার টু থার্ড মরে গেল, যে এন্ডোস্টিয়াম সাপ্লাই দেয় ব্লাড সাপ্লাই। মরে যাওয়ার পর ঠিক যেমন ভাবে এই এক্সিটেটিভ ফ্লুইড টিস্যু টক্সিক মেটেরিয়াল গুলো যে সারাউন্ডিং বোনকে ডিস্ট্রয় করে, তেমনই ভাবে ও এই কর্টেক্সকে ধীরে ধীরে ডিস্ট্রয় করে ফেলবে। এই কর্টেক্সকে ডিস্ট্রয় করে ফেলবে, কর্টেক্স এটা ফুটা হয়ে যাবে। ফুটা হয়ে গেলে এদিক দিয়ে এক্সিটেটিভ ফ্লুইড গুলো সব বাইরে চলে আসবে। বাইরে চলে এসে কোথায় অ্যাকুমুলেট করবে? পেরিঅস্টিয়ামে। তাহলে পেরিঅস্টিয়ামের কি হবে? পেরিঅস্টিয়াম আবার স্ট্রিপ অফ হবে, মানে উঠে যাবে উপরের দিকে। আন্ডারস্ট্যান্ড? তো পেরিঅস্টিয়াম যখন স্ট্রিপ অফ হয়ে গেল, তখন এই এতটুকু অংশের যে ইনার টু থার্ড আগেই মরে গেছে, এন্ডোস্টিয়াম সাপ্লাই দিছিল, ও সেপারেট হয়ে গেছে, এতটুকু ব্লাড সাপ্লাই দিতে পারতেছে না, তখন ওটা মরে গেছে, কর্টেক্সের ইনার টু থার্ড। এখন পেরিঅস্টিয়াম যখন সেপারেট হয়ে গেল, তখন পেরিঅস্টিয়াম এই অংশের আউটার ওয়ান থার্ড যে ব্লাড সাপ্লাই আর দিতে পারতেছে, লস করলো। তাহলে পুরো এই কর্টিক্যাল বোনটা এখান থেকে এই পর্যন্ত কি হয়ে গেল? নেক্রোটিক হয়ে গেল, ডিস্ট্রয় হয়ে গেল, নেক্রোটিক হয়ে গেল। আর এক্সিটেটিভ ফ্লুইড এই ফুটা দিয়ে বের হয়ে এসে এখানে জমা হলো। ঠিক আছে? এখনো এটা অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, এখনো অ্যাকিউট অস্টিওমাইলাইটিস এখনো। তারপরে এই এক্সিটেটিভ ফ্লুইড পেরিঅস্টিয়ামকে ডিস্ট্রয় করবে, পেরিঅস্টিয়ামকে ডিস্ট্রয় করে সে এখানে স্কিন, এখানে মাসল, এখানে স্কিন, এই একটা ডিসচার্জিং সাইনাস, ডিপেন্ডেন্ট পার্টে একটা ডিসচার্জিং সাইনাস তৈরি করলো। সাইনাস তৈরি করে এদিক দিয়ে এক্সিটেটিভ ফ্লুইড পাস বের হয়ে আসলো। তাহলে এই সাইনাসটা তৈরি করলো, এক্সিটেটিভ ফ্লুইড পাস বের হয়ে আসলো। তো যখন এই সাইনাস তৈরি করে সাইনাস ট্র্যাক হয়ে এক্সিটেটিভ ফ্লুইড পাস আউট অফ দ্য স্কিন বের আসলো, তখন ওটাকে আমরা বলবো ক্রনিক অস্টিওমাইলাইটিস। যখন এক্সিটেটিভ ফ্লুইড বাইরে চলে আসলো, স্কিনের বাইরে, দিস ইজ স্কিন, তখন পর্যন্ত এটা ক্রনিক অস্টিওমাইলাইটিস। তো প্যাথোজেনেসিস অফ অ্যাকিউট এন্ড ক্রনিক অস্টিওমাইলাইটিস বুঝতে পারছো? বলো, কেউ বলো। সবাই বুঝতে পারছো এতক্ষণ পর্যন্ত যা যা বললাম? জি স্যার। ইয়েস, ইয়েস, বোঝা গেছে তো, তাই না? এইভাবে ছবি এঁকে এঁকে দেখানো যাবে না পরীক্ষার খাতায়। আমি তো পচা একটা ছবি আঁকি, আমি ছবি আঁকতে পারি না, এই জন্য প্রিয়াঙ্কাকে বলছিলাম যে ছবি আঁকতে। তোমরা এরকম ছবি এঁকে দেখাতে পারবে না? এই ছবিটাই সবকিছু বলে দেয়, পুরো প্যাথোজেনেসিস, তাই না? হ্যালো? জি স্যার। ইয়েস, ইয়েস। আচ্ছা, তারপরে এই যে পেরিঅস্টিয়াম আর এন্ডোস্টিয়াম যে স্ট্রিপ অফ হয়ে গেছিল, উঠে গেছিল, সেপারেট হয়ে গেছিল, তো পেরিঅস্টিয়াম আর এন্ডোস্টিয়াম কি করে? বোন ফর্মেশন করে। তাহলে এখান দিয়ে নিউ বোন ফর্মেশন হবে, এদিক দিয়ে নিউ বোন ফর্মেশন হবে, এই বোনটা এদিক দিয়ে ফর্মেশন হয়ে যাবে। এন্ডোস্টিয়াম আর পেরিঅস্টিয়াম এখান দিয়ে নতুন বোন ফর্মেশন করে ফেলে। আর তাহলে মাঝখানে এতটুকু বোন কি হয়? ডিস্ট্রয় হয়ে যায়, এতটুকু বোনটা ডিস্ট্রয় হয়ে যায়, এটা ডিস্ট্রয় হয়ে গেল। এই বোনের মাঝখানে আবার, সরি এখন তো কালো দিয়ে দেওয়া হয়েছে, একটা ফুটা হয়ে আছে, ফুটা, এখান দিয়ে যে ফুটা দিয়ে কি হয়েছে, যে এন্ডোস্টিয়ামের নিচ থেকে পেরিঅস্টিয়ামের নিচ পর্যন্ত এক্সিটেটিভ ফ্লুইড চলে গেছে। হ্যাঁ, তো এই যে নতুন বোন ফর্মেশন হলো, এই নতুন বোন ফর্মেশন যেটা হয় সেটাকে কি বলে? নিউ বোন ফর্মেশন। তার আগে বলো, যে ভিতরে যে কর্টিক্যাল বোনটা যেটা ডিস্ট্রয় হয়ে গেল, হ্যাঁ, নেক্রোটিক হয়ে গেল, ডিস্ট্রয় হয়ে গেল, ব্লাড সাপ্লাই চলে গেল, ডিস্ট্রয় হয়ে গেল, এটাকে কি বলে? সিকোয়েস্ট্রাম।
সিকেস্ট্রাম, ইয়েস, এই হচ্ছে সিকেস্ট্রাম। সিকেস্ট্রাম কি? ডেড পিস অফ বোন, সিকেস্ট্রাম ডেফিনেশন অফ সিকেস্ট্রাম, ডেড পিস অফ বোন উইদিন লিভিং বোন which is separated from the living bone. A dead piece of bone within a living bone which is separated from the surrounding bone বা living bone, from the surrounding bone which is separated. এই মরে যাবে, কর্টিক্যাল বোনটা একটু মরে যাবে এবং সারাউন্ডিং বোন থেকে সেপারেট হয়ে যাবে, মরে যেতে হবে এবং সেপারেট হয়ে যেতে হবে, সেটিকে বলে সিকেস্ট্রাম। তো সিকেস্ট্রামের ডেফিনেশন, ইটস এ ডেড পিস অফ বোন within the living bone which is separated from the surrounding bone. ওকে, তাহলে এটা সিকেস্ট্রাম। আর সিকেস্ট্রামের চারপাশ দিয়ে যে নতুন বোন ফর্মেশন হলো ওটাকে কি বলে? মিম বলো, নতুন বোন যেটা ফর্মেশন হলো তাকে কি বলে? মিম, Involucrum. হ্যাঁ, হ্যালো, ইনভলিউক্রাম। ইয়েস ইয়েস, ইনভলোগ্রাম। নতুন যে বোন যে ফর্মেশন হলো এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে, এটা হচ্ছে ইনভলোগ্রাম। আচ্ছা, এগুলো হচ্ছে ইনভলোগ্রাম। আর সিকেস্ট্রামের মাঝখানে যে ফুটাটা হয় সেই ফুটাটাকে কি বলে? স্পেসিমেনে একটা ফুটা দেখা যায়, সেই ফুটাকে কি বলে? মিম বলো। ক্লোয়েকা, ইয়েস। ক্লোয়েকা, ওকে, বোঝা গেছে? আচ্ছা, এখন বলো জান্নাতুল মাও বলো যে এক্স-রে তে সিকেস্ট্রামকে কিভাবে দেখা, কিরকম দেখা যায়? স্যার কালো দেখা যাবে। না না, আমার এখানে আমি কালো দিয়ে আছি, এক্স-রে তে কালো দেখা যায় না, এক্স-রে তে আমি এটা কালো রং দিয়ে আছি, যেটা কালো বলতেছো, সরি। এক্স-রে তে সিকেস্ট্রামকে কি দেখা যায়? উল্টা, সাদা হয়ে যাবে। ইয়েস, বেশি সাদা। সাদা কেন দেখা যায়? ইনভলোগ্রামটা বেশি সাদা হবে। না 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 না। আচ্ছা, এখন এখন এই ছবিটা শেষ, হ্যাঁ, ছবিটা সবাই বুঝতে পারছো? ছবি থেকে এখন নিয়ে যাই ক্যামেরা, হ্যাঁ, ওকে। আচ্ছা শুনো, তো এক্স-রে তে যেখানে এক্স-রেটা বাধা পায় না সেইটা হবে এক্স-রে ফিল্মে কালো, আর যেখানে এক্স-রে রে গুলো বাধা পেয়ে যায় সেই অংশটুকু হবে সাদা। তো এখানে এয়ার হবে সব থেকে কালো, বাধা পায় না, তারপরে সফট টিস্যু কালো, হালকা কালো, তারপরে বোন একেবারে সাদা, ঠিক আছে, বোন হয়ে যাবে সাদা, কারণ বনে যে ক্যালসিয়ামের মধ্যে এখানে আর এগুলো ইয়ে হয়, যেতে পারে না, অ্যাবজর্ব হয়ে যায়। ওকে, এখন যেই বোনটা লাইভ সেই বনে কন্টিনিউয়াস অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি হচ্ছে, কন্টিনিউয়াস অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি হচ্ছে, ফর্মেশন এন্ড ডিস্ট্রাকশন হচ্ছে, হ্যাঁ। তো তো সেই বোনটা একটু যেরকম দেখা যাবে, যেটা ডেড বোন, সেই ডেড বোনের মধ্যে যে ব্লাড সার্কুলেশন নাই, ব্লাড সার্কুলেশন না থাকলে ওখানে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিস হবে না, তাহলে কি হবে? ওই বোনটা কি হবে? বেশি ডেন্স থাকবে, মিনারেল গুলো অ্যাবজর্ব হবে না, মিনারেল গুলো ওখানে বেশি জমা থাকবে, কারণ ওই বোনটা হবে বেশি ঘন, এবং ওই বোনটা ডেড বোনটায় বেশি রে অ্যাবজর্ব করে ফেলবে। তো বেশি মিনারেল থাকলো, বেশি রে অ্যাবজর্ব করলো, তাহলে ডেড বোনটা সিকেস্ট্রামটা এক্স-রে তে কি দেখা যাবে? বেশি সাদা দেখা যাবে। সারাউন্ডিং বোনের মধ্যে একদম বেশি সাদা একটা পিস অফ বোন, সেটা হবে কি? সিকেস্ট্রাম। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো? জি স্যার। ইয়েস, তাহলে সিকেস্ট্রাম হবে বেশি সাদা দেখা যাবে, ঠিক আছে, এক্স-রে তে। তো কোনিক অস্টিওমাইলিসিসের এক্স-রে দেখলে ওর মধ্যেখানে বেশি সাদা যে বোনের লম্বা পিস বা ছোট পিস যত দেখবা, ইভেন পুরো কর্টেক্সটা থাকতে পারে, পুরো কর্টেক্স জুড়ে। বাচ্চাদের এই যে আমি আবার আমার ছবিটা দেখাই, যে এই যে কোনিক অস্টিওমাইলিসিস যেটা এক পাশে একলাম, এটা দুই পাশে হতে পারে, দুপাশে হয়ে একেবারে পুরো এই কর্টেক্সটা এখান থেকে এই পর্যন্ত মরে যেতে পারে, পুরো কর্টেক্সটা মরে গেল,
একদম গোল কর্টেক্স একটা মরে গেল এবং পাশ দিয়ে নতুন বোন ফর্মেশন হলো। নতুন বোন, এই নতুন বোনের মাঝখানে এই পুরো মানে কর্টেক্স মানে পুরো মানে মানে গোল বোনটা, হ্যাঁ, পুরো ডায়াফাইসিসটা একদম ডেড বোন। ওটাকে আমরা কেটে গাটার করে পুরোটা ডেড বোন একদম এইরকম বোন বের করে নিয়ে আসতে পারি অনেক সময়। একদম নতুন বোনের মাঝখানে এরকম বোন এত বড় হতে পারে, বা ছোট এক টুকরা হতে পারে, বা টুকরা হতে পারে, বা লম্বা এক টুকরা হতে, বিভিন্ন রকম সাইজ হয়, হ্যাঁ, বা পুরো একদম যে ডায়াফেশিয়াল বোন পুরোটাই মরে যেতে পারে। বুঝছো? দেখছো? বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে যে সিকোস্টাম। হ্যালো, ক্যামেরা নাই? হাই হাই, ক্যামেরা চলে গেছিল? জি স্যার। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এরকম পুরো একটা ডায়াফেশিয়াল মানে বোনটাই মরে যেতে পারে এরকম করে। এটাও সিকোস্টাম হতে পারে, বা একটা লম্বা বোন বা একটা গোল বোন, হ্যাঁ। সিকোস্টামের বিভিন্ন রকম সাইজ হতে পারে। ঠিক আছে, তাহলে সিকোস্টামের স্পেসিমেন দিলে ওটা তো বোঝা গেছে, তাই না? জি স্যার। যে সারফেসটা স্মুথ, সিকোস্টামের যে সারফেস, একটা সিকোস্টামের দুইটা সারফেস না, তো এরকম একটা পিস অফ বোনের দুইটা সারফেস, যেটা হচ্ছে স্মুথ সারফেস সেটা হচ্ছে পেরিয়াস্টিয়াল পার্টটা আর কি। আর যেটা হচ্ছে যে সারফেসটা একটু রাফ দেখবা কম্পারেটিভলি, সেটা হচ্ছে ইনার পার্ট, ইন্ডোস্টেমের ভেতরের পার্ট। আর মাঝখানে ফুটাটা হচ্ছে ক্লোয়েকা। ওকে, তো অ্যাকিউট অস্টিওমাইলাইটিস আর ক্রনিক অস্টিওমাইলাইটিস এর প্যাথোফিজিওলজি যদি আসে তাহলে এটা বলা যাবে, বলা যাবে না? বোঝা গেছে কিছু? জি স্যার। আচ্ছা, তো আজকে তাহলে এখানেই রাখছি। যেটা হচ্ছে যে অস্টিওমাইলাইটিস হচ্ছে যে তোমাদের কোথাও না কোথাও যে কোনো ভাবেই হোক এটা জিজ্ঞেস করবেই। অস্টিওমাইলাইটিস এটা তোমাদের সার্জারিতে যেমন আসতে পারে, যে সেরকম মেডিসিনও আসতে পারে, জিজ্ঞেস করতে পারে, পেডিয়াট্রিক্সও জিজ্ঞেস করতে পারে। অস্টিওমাইলাইটিস খুবই অস্টিওমাইলাইটিস ছাড়া মানে এখন থেকে তোমরা আর কোনো পরীক্ষা দিবা না যেখানে অস্টিওমাইলাইটিস জিজ্ঞেস করবে না। বুঝতে পারছি? কোনো পরীক্ষা হবে না অস্টিওমাইলাইটিস জিজ্ঞেস না করে, মানে এতটাই ইম্পর্টেন্ট অস্টিওমাইলাইটিস। তো যতটুকু আমরা অস্টিওমাইলাইটিস সম্পর্কে বললাম, একটু মনে রাখতে পারলেই এনাফ আমার মনে হয় এই স্টেজে, তাই না? আর কিছু আসছে? ট্রিটমেন্ট ওটা বাকি আছে। ইনভেস্টিগেশন তো দেখছোই, ইনভেস্টিগেশন কি, যে এক্সরে, আর কি কি ইনভেস্টিগেশন করতে পারো? ব্লাড পিকচার, সিবিসি কি হবে, নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে, তারপর কি যে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস যে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে, টিউবারকুলার অস্টিওমাইলাইটিস লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যাবে, ইএসআর সবসময় হাই রাইজ ইএসআর থাকবে। ইভেন টিউবারকুলার অস্টিওমাইলাইটিস এটিভিতে 3-4 মানে 3 ডিজিটও থাকতে পারে, अराउंड 100 ইএসআর হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? রোগীটা অ্যানিমিয়া থাকতে পারে। আচ্ছা, তারপরে কি সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন পজিটিভ থাকবে। আচ্ছা, আর কি কি করতে পারি আমরা? ইনভেস্টিগেশন, এক্সরে করলাম, তারপর আর কি? যদি পটস ডিজিজ হয় তাহলে হ্যাঁ, কালচার সেনসিটিভিটি, ইয়েস, পাস নিয়ে কালচার এন্ড সেনসিটিভিটি করতে পারো। তাহলে মাইক্রোঅর্গানিজম এবং মাইক্রোঅর্গানিজম কোন অ্যান্টিবায়োটিকে এটা কভার করবে সেটাও বের হয়ে আসবে। আচ্ছা, তারপর কি করতে পারো? যে পস ডিজিজে তোমরা এমআরআই করতে পারো, এমআরআই অফ দ্য স্পাইন। তাহলে পরে যে পাস কতটুক হলো, তো ওই পাসের এটা এরিয়াটা বোঝা যাবে, কতটুকু এরিয়া পাস হলো। আচ্ছা, তারপরে কি? এই তো মিম একটু আনমিউট করো। জি স্যার। আর কিছু আছে অস্টিওমাইলাইটিসে? ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আর নাই। তারপর আসলো ট্রিটমেন্টে কি কি দিবা মিম বলো তো?
স্যার অ্যান্টিবায়োটিক দিতে হবে। ব্রড স্পেকট্রাম স্পেশালি স্যার স্টেফিলোকোকাস অরিয়াস কভার করবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্যার যদি পেইন থাকে তাহলে অ্যানালজেসিক দিতে হবে। Yes, তারপর স্যার তারপরে হচ্ছে স্যার বোনস কে সাপোর্ট দেওয়ার জন্য স্যার কোনো ইমোবিলাইজ করে দিতে হবে, তারপরে স্কিন প্লাস্টার টেস্ট দিলা, লাগবে দিতে হবে। ইয়েস প্লাস্টার দিলা, লাইক প্লাস্টার, স্ল্যাব, কাস্ট এসব দিলা। দরকার হলে স্যার পাস থাকলে পাস ড্রেন করতে হবে। ইয়েস, ড্রেন করে কালচার সেনসিটিভিটি পাস ড্রেন করবা এবং তারপর পাস সেন্ড ফর কালচার সেনসিটিভিটি টেস্ট, এভাবে লিখতে হবে। ড্রেনেজ অফ পাস এন্ড পাস সেন্ড ফর কালচার এন্ড সেনসিটিভিটি টেস্ট। তারপর স্যার এগুলাই করবে। এগুলাই আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা, তারপরে হচ্ছে যে আর কি চিকিৎসা, যেমন ওই যে একটা সিকোস্টাম আছে, তোমাকে এক্স-রে তে দেখাইলো যে একটা সিকোস্টাম ভিতরে দেখা যাচ্ছে, তখন কি চিকিৎসা করবা, কি সার্জারি করবা? স্যার রিমুভাল অফ দ্য সিকোস্টাম। এক্সিশন অফ সিকোস্টামস, সিকোস্টেক্টমি এন্ড ওই ক্যাভিটিতে আর যাতে কোনো পাস অ্যাকুমুলেশন না হয় সেজন্য কি করবা? কিউরেটেজ এন্ড সসারাইজেশন। সসারাইজেশন মানেটা কি? সসার যেমন যে পিরিচের মতো, যে ওটাকে কিউরেট করে কেটে ফেলা হয়। ওই শেপে কেটে ফেলতে হবে। যেমন তোমরা আবার আমার খাতাটা দেখা যাচ্ছে, খাতাটা এখন হিজিবিজি হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো কিনা কে জানে, মানে এটা এখন হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা শোনো, এখানে ছিল সিকোস্টাম, তাহলে সিকোস্টামটাকে এখানে একটা গাটার করে আমরা সিকোস্টামটাকে বের করে ফেললাম, আউট করে ফেললাম, আর কিউরেটেজ সসারাইজেশন এভাবে করে শ্যালো করে এটাকে কেটে দেয়া, এইটা হচ্ছে কিউরেটেজ এন্ড সসারাইজেশন, যাতে এখানে কোনো কিছু অ্যাকুমুলেট করতে না পারে, এভাবে কেটে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে বোনটা যাতে ভেঙে না যায়, ওভাবেই কাটতে হবে আর কি। ঠিক আছে, কিউরেটেজ এন্ড সসারাইজেশন। ঠিক আছে, হয়েছে? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখান পর্যন্ত শেষ। হ্যাঁ, আর কিছু বাকি আছে? মিম বলো। আচ্ছা, এখন একটা কোশ্চেনে আছে দাও আমাকে মিম। কমন অর্গানিজম আমরা বলেছি স্টেফিলোককাস অরিয়াস, আর এদিকে যে এটা হচ্ছে হেমাটোজেনাস স্প্রেড, আর আরেকটা হেমাটোজেনাস স্প্রেড অ্যাডাল্টে যেটা হয়, যেটা বেশি কমন, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যেটা স্পাইনে বেশি হয়, পটস ডিজিজ। আচ্ছা, ধরো যে একটা পেশেন্ট সিকেল সেল অ্যানিমিয়া আছে, সিকেল সেল অ্যানিমিয়া, তার কমন অর্গানিজম কি? একটা তো স্টেফিলোককাস অরিয়াস আছে, আরেকটা কি অর্গানিজম হতে পারে? সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল ডিজিজ, সিকেল সেল ডিজিজে স্টেফ অরিয়াস কমন অর্গানিজম, আর আরেকটা কোন কমন অর্গানিজম হতে পারে? সিকেল সেল ডিজিজে পড়ছো যে রিস্ক ফর ইনফেকশন উইথ স্যালমোনেলা। ইয়েস, কে বলছো এটা? স্যার মাওয়া। জান্নাতুল মাওয়া, গুড, সুন্দর বলছো। এইটা হচ্ছে যে ফর বেটার মার্কস পাওয়ার জন্য, ভালো মার্ক পাওয়ার জন্য, যে অনার্স লেভেলের মার্ক পাওয়ার জন্য এই কোশ্চেনটা হবে। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন, যে এক্স-রে যে করলাম, সেই চেস্ট এক্স-রে তে এপিভিউতে ডবল হার্ট শ্যাডো পাওয়া যাচ্ছে। ডবল হার্ট শ্যাডো কেমন করে হলো? কেউ একজন বলো। ডবল হার্ট শ্যাডো
ধরো যে এই যে ছবিটা দেখতেছো, আমার আমার খাতার ছবিটা দেখা যাচ্ছে? ধরো যে এটা এক্স-রে চেস্ট, দিস ইজ লাংস, দিস ইজ হার্ট। ওকে, দেখা যাচ্ছে? এইটা ডায়াফ্রাম, দেখা যাচ্ছে না মা? তোমরা সবাই দেখছো? জি স্যার। আচ্ছা, তো এই যে হার্ট শ্যাডো দেখা যাচ্ছে এক্স তে, তার বাইরে দিয়ে আরেকটা হার্ট শ্যাডো দেখা যাচ্ছে। এই যে বাইরে যে দিয়েছি হার্ট শ্যাডোটা দেখা গেল, আরেকটা হার্ট শ্যাডো দেখা গেল, এইটা কি? আরেকটা হার্ট শ্যাডো এত বড় হইতে পারে, বা আরেকটু ছোট হইতে পারে, বা আরো ছোট হইতে পারে। এই যে আরেকটা যে হার্ট শ্যাডো দেখা গেল, আরেকটা শ্যাডো যে দেখা গেল, ওইটা কি? পেরিকার্ডিয়াল ইফিউশন হলে কি এরকম হতে পারে? ইয়েস, আচ্ছা, পেরিকার্ডিয়াল ইফিউশন হলে হতে পারে। আর কি? স্টারনাম। ইয়েস, কে বলছো? মুতাসিম। ইয়েস স্যার। হ্যাঁ, মুতাসিম বলো, কি হতে পারে? স্যার যদি অস্টিওজেনেসিস, কি মানে স্টারনামে যদি স্যার আরো জমা হয় স্যার। কি? ভালো করে বলো। ভালো করে বলো মুতাসিম, কি বলছো? আচ্ছা, যদি স্যার হ্যাঁ আরো স্যার বলো। মানে বোনস ফরমেশন হয় স্যার, এক্সট্রা বোন ফরমেশন হয়, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, রাখো রাখো, সবাই শুনো, মনোযোগ দিয়ে শুনো, কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনো। আমরা এতক্ষণ কি পড়তেছি? অ্যাকচুয়ালি অস্টিওমাইলাইটিস। আমরা বললাম কি অ্যাডাল্ট ভার্টিব্রায় যে অস্টিওমাইলাইটিস হয় ডিউ টু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা পস ডিজিজ। পস ডিজিজ হলে ওটা ভার্টিব্রাল বডিতে যে এফেক্ট করে, তারপর ওটা কোথায় যাবে? পাস ফর্মেশন হবে, কোল্ড অ্যাবসেস ফর্মেশন হবে। কোল্ড অ্যাবসেস ভার্টিব্রার সামনে প্রি ভার্টিব্রাল যে এরিয়া, ওখানে জমা হবে। প্রি ভার্টিব্রাল এরিয়া যে কোল্ড অ্যাবসেসটা জমা হবে, সেই কোল্ড অ্যাবসেসটাই এপিভিউ অফ ডরসাল স্পাইন বা হার্টের ছবিতে, চেস্টের এক্স-রেতে এই ডাবল হার্ট শ্যাডো পাওয়া যাবে। আন্ডারস্ট্যান্ড? তোমরা এখন কি বুঝতে পারতেছো? মিম, জান্নাতুল মাওয়া, প্রিয়াঙ্কা, বুঝতে পারছো কথাটা আমার? স্যার আরেকবার। জি স্যার। পস ডিজিজে যে পাস অ্যাকুমুলেশন হবে, পস ডিজিজটা কি? ডিউ টু টিউবারকুলোসিস অফ দ্য স্পাইন। তো স্পাইনে টিউবারকুলোসিস হলে তার সামনে যে পাস অ্যাকুমুলেশন হবে, ওটা কি? কোল্ড অ্যাবসেস। কোল্ড অ্যাবসেস কি? যে অ্যাকচুয়ালি অ্যাবসেসের মতো, পায়োজেনিক অ্যাবসেসের মতো ওরকম ফিচার দেয় না, অত মানে পেইন, যে ইনফ্লামেটরি সাইন কম থাকে, এটা হচ্ছে কোল্ড অ্যাবসেস। তো কোল্ড অ্যাবসেস বড় একটা অ্যাবসেস তৈরি হয়ে যায়, কিন্তু আমরা অনেকে টেরই পাই না। হ্যাঁ, স্পাইনের সামনে। তো স্পাইনের সামনে প্রিভার্টিব্রাল যে অ্যাবসেস, কোল্ড অ্যাবসেস, এইটা এপিভিউ এক্স-রেতে যে এই এরকম ডবল হার্ট শ্যাডো তৈরি করবে। বুঝতে পারছো? হার্টের পেছন দিয়ে যে কোল্ড অ্যাবসেসের ছবিটা, ওটা এরকম পিয়ার শেপ হবে। আমার ছবিটা দেখা যাচ্ছে এখন, খাতাটা, এটা ছিল আমার অরিজিনাল হার্ট। হার্টের পাশ দিয়ে মনে হবে আরেকটা হার্ট। এটা অ্যাকচুয়ালি স্পাইনের, যদি ল্যাটারাল ভিউ করি, ডরসাল স্পাইন, হ্যাঁ, ডরসাল স্পাইনের সামনে যে একটা অ্যাবসেস তৈরি হলো, এইটাই, এই কোল্ড অ্যাবসেসটাই হার্টের চারপাশ দিয়ে এভাবে এপিভিউতে, এটা ল্যাটারাল ভিউ, এপিভিউ তে দেখা যাবে, সেইটা হচ্ছে ডবল হার্ট শ্যাডো তৈরি করে। তোমাদের কোন একটা এই স্পাইনের এক্স-রে থাকলে, ওখানে ডবল হার্ট শ্যাডোর ছবি থাকলে তোমাকে এটা জিজ্ঞেস করবেই, মাস্ট। ঠিক আছে? বোঝা গেছে আমার কথাগুলো? হ্যালো? জি স্যার। ইয়েস, গুড গুড। আর কি, যে স্পাইন গুলো কি হয়, ডিস্ট্রয় হয়ে যায়। ধরো যে এই স্পাইনটা ভ্যানিশ হয়ে গেছে, হ্যাঁ, তখন এই স্পাইনটা ভ্যানিশ হয়ে গেলে হবে কি, যে এরকম একটা
ছবি হবে। এখানে একটা স্পাইন ভ্যানিশ হয়ে গেল, এখানে আরেকটা স্পাইন ভ্যানিশ হয়ে গেল, তারপরে একটা স্পাইন। তার মানে এই স্পাইন নষ্ট হয়ে গেছে, এই স্পাইন আর এই স্পাইন এরকম, ঠিক আছে? তখনই এটা সামনে কার্ভ হয়ে যায়, মানে ঠিক এরকম দুইটা স্পাইন, তারপর একটা নর্মাল ভার্টিব্রা, তারপর একটা নর্মাল ভার্টিব্রা। দেখা যাচ্ছে আমার ছবিগুলো, এই যে বাঁকা হয়ে গেল, এটাই পরস্থিস। প্রথমে এটা ছিল নর্মাল, তারপরে এটা হয়ে গেল ডিস্টার্ব হয়ে গেল, মাঝখানে স্পাইন, তারপর ধীরে ধীরে এটা বাঁকা হয়ে গেল, এইটা হচ্ছে পরস্থিস। তো এই এক্সে থাকে পরস্থিসের পেছনে যে এরকম উঁচু থাকে স্পাইনটা, এই উঁচু পয়েন্টটাকে কি বলে বলতে পারবা তোমরা? জান্নাতুল মা বলো। স্পাইনের পিছনে গিববাস, ইয়েস, নাইস, এটাকে বলে গিববাস। ওকে, বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? আমি এমন ভাবে বলি আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা ছোট ছোট পয়েন্ট, যাতে সবাই বুঝতে পারে। তোমরা কি বুঝতে পারতেছো? আন্ডারস্ট্যান্ড? হ্যালো, স্যার। বোঝা যায়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা আজকে এখানেই রাখি। জান্নাতুল মা, তুমি পার্সেন্টেজটা ওয়াকিল স্যারকে পাঠিয়ে দিও, কেমন? ওকে স্যার। আচ্ছা, তো তোমাদের আমি যেভাবে, যদিও সরি আমি অ্যাকচুয়ালি অসম্ভব ব্যস্ত ছিলাম। আমি 2 দিন আগে জানতে পারছি যে তোমাদের ক্লাস নিতে হবে, তারপর আমি মানে অ্যাকচুয়ালি কিছুই করতে পারিনি, অনেক ব্যস্ত, তার মাঝখানে স্লাইড তৈরি করতে পারিনি। আর গতকাল জান্নাতুল মাওয়ার সাথে আমার কথা হয়েছিল, যখন আমি জান্নাতুল মাওয়ার সাথে কথা বলি ওই সময়টাতেও আমি ব্যস্ত ছিলাম, তারপর অনেক রাত পর্যন্ত ব্যস্ত ছিলাম, সকালেও স্লাইড তৈরি করা হয়নি আমার। তো কিন্তু স্লাইড তৈরি না করলেও আমি যেভাবে তোমাদের মানে সাথে নিয়ে ক্লাস করতে চাচ্ছি আর কি, তো এই ক্লাসে কি তোমাদের অনেক সমস্যা হচ্ছে? কিছু শেখা যাচ্ছে কি? হ্যালো, না স্যার, সমস্যা হচ্ছে না স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? জান্নাতুল মাওয়া, জি স্যার। তুমি ভাবছো যে তুমি যেগুলো সব পারোই, সব জানো, এগুলো আবার কি বারবার একই কথা বলতেছো, তাই না? না স্যার, না স্যার, এগুলো তো মানে অনেক আগে পড়েছিলাম, তো রিপিট হচ্ছে, ভালো হচ্ছে আমাদের জন্য। ওটাই আচ্ছা চাচ্ছি আর কি, ওয়াকিল স্যার ওটাই চাচ্ছেন যে রিপিট করা, এবং তোমাদের সব ওয়াকিল স্যার বলতেছেন বারবার যে তোমাদের সব পড়িয়ে দেওয়া হয়েছে, সিলেবাস কয়েকবার করে কমপ্লিট, কিন্তু বারে বারে এগুলোকে রিপিট করে দেয় এবং বিভিন্ন জনের মুখ থেকে শোনা আর কি, এটা উনি চাচ্ছেন আর কি, যে উনি তো ক্লাস নিয়ে ফেলেছেন সবগুলো, যে তুমিও তো তোমার স্টাইলে একটু বলো, আমিও তো আমার স্টাইলে বলি, যাতে করে তোমরা বিভিন্ন স্টাইলে কথাগুলো শুনতে পারো আর কি। আন্ডারস্ট্যান্ড না? পরীক্ষার হলে তো আর একজন নিবে না, অনেক কয়েকজন এক এক রকম স্যার এক এক রকম জিজ্ঞেস করতে পারে, তো এই জন্য স্যার বললো যে তুমিও কিছুটা ক্লাস নাও। ওকে, তো তোমাদের অস্টিওমাইলাইটিস নিয়ে তো আর মনে হয় এখন ক্লাস আর আজকে কভার হলো, তো আর তো এখন নেওয়া লাগবে না মনে হয়। এরপরে নেক্সট ক্লাস কি কি নিয়ে নিব? তাহলে যে কোনো একদিন ক্লাস নেব, সামনে ক্লাস হতে পারে, বা তারপরে 1 মাস পরে হতে পারে, 2 মাস পরে হতে পারে। একটা টপিক আমাকে বলো যে ওই টপিকটা, কোন টপিকটা নিয়ে ক্লাস নেব। মা বলো। প্রক্সিমাল হিপ ফ্র্যাকচার? জি স্যার, পড়াতে পারেন। প্রক্সিমাল হিপ ফ্র্যাকচার অথবা কমন ফ্র্যাকচার গুলো যেটা তোমাদের জন্য খুব দরকার, যেমন হচ্ছে যে কোলিস ফ্র্যাকচার, মন্টেজিয়া ফ্র্যাকচার। আমি যেটা দেখতেছি কি যে তোমাদের সিনিয়ররা যে ইন্টার্নি করতে এসে গ্যালিয়েজি ফ্র্যাকচার ডিসলোকেশন এটা কি জিনিস বলতে পারেন না, মানে এক্সরে দিলেও বলতে পারে না, এক্সরে দিলাম গ্যালিয়েজি ফ্র্যাকচারের, বলতে পারলো না এটা কি ফ্র্যাকচার। মন্টেজিয়া ফ্র্যাকচার বলতে পারেন না ওনারা। তো গ্যালিয়েজি, মন্টেজিয়া ফ্র্যাকচারস এগুলো একটু ডিটেইলসে পড়ালে ভালো হতো, আমরা শুধু মানে ডেফিনিশন পড়েছিলাম। তারপর এই ডেফিনিশনটা ইন্টার্নি করতে আসার পর আর বলতে পারে না। এখন অ্যাকচুয়ালি কি যে ক্লাসটা হচ্ছে যে সবার জন্য, সে ক্লাসটা শুধু জান্নাতুল মাওয়া বা মিমের জন্য না, যে তোমরা
তো পারো, কিন্তু সবাই তো হয়তো পারে না। তো এই জন্য ক্লাস হচ্ছে যে সবার জন্য, সবাইকেই বোঝার জন্য শিখতে হবে সবাইকে। আমি ক্লাসে সবাইকে শিখাইতে চাই, তো সবাই কনসেন্ট্রেট করে কিনা এই জন্য তোমাদের অনেকের নাম ধরে ধরে ডাকা। অনেকে মাইন্ড করতে পারে কেন আমার নাম ডাকলো, দূর আমাকে কেন কথা বলতে বললো, মাইন্ড করার কিছুই নাই, তোমাকে তো শিখতে হবে। এখন তো শেখার সময়, এখন তুমি যা খুশি তাই বলতে পারো, ভুল ভাল যা খুশি তাই বলবা, যত বেশি কথা বলবা তত তোমার লাভ হবে। স্যার একটা কোশ্চেন ছিল, স্যার ওই যে স্যার এক্সটেনশন ফ্রম দ্য সফট টিস্যু স্যার, ওটার একটা হচ্ছে ডায়াবেটিক ফুট আলসার স্যার, আর কোনো এক্সাম্পল স্যার? আচ্ছা আচ্ছা, ইয়েস, আর এক্সাম্পল গুলো আমরা বললাম, আলোচনা করলাম, ওই যে এক একজন করে সবাই বলেছে, যেমন জান্নাতুল মাও কতগুলো সুন্দর সুন্দর পয়েন্ট বললো। একটা হচ্ছে যে ডাইরেক্ট এক্সটেনশন ফ্রম সফট টিস্যু, খুবই কমন উদাহরণ হচ্ছে যে ডায়াবেটিক ফুট আলসার। তারপরে আর কি কমন বলে দিয়েছে, কি যেন বললো ওটা, যে ওপেন ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচার বা কম্পাউন্ড ফ্র্যাকচার যেটাকে তোমরা বলো, ওপেন ফ্র্যাকচার বা কম্পাউন্ড ফ্র্যাকচার, এতে তো সফট টিস্যু উড়ে গেছে, বোন ফ্র্যাকচার হয়ে ওপেন হয়ে গেছে, তো ওখানে তো বাইরে থেকে মাইক্রোঅর্গানিজম ঢুকে যাবে, তাহলে কি 2 নম্বর পয়েন্ট ওপেন ফ্র্যাকচার। তারপরে ইয়ে বলেছে যে হুদা, কি নাম, হুদার পুরো নাম কি, সরি স্যার ওটা আফরোজা ইরা বলেছিল। ও আচ্ছা আচ্ছা, আফরোজা ইরা, হ্যাঁ আফরোজা ইরা। আফরোজা ইরা কি বললো যে যে আফটার অপারেশন, আফটার বোনি অপারেশন, যেমন আমরা হাড় ভেঙে গেছে, হাড়কে কেটে বের করে ওখানে যে প্লেট স্ক্রু লাগাই ফিক্স করে দিলাম বা নেইল লাগাই দিলাম, এই যে ওপেন একটা সার্জারি হলো অর্থোপেডিক্স, সে আফটার অর্থোপেডিক সার্জারি বা আফটার বোনি সার্জারি, আফটার বোন সার্জারি, আমরা ইমপ্ল্যান্ট বসালাম, ওখানে ইনফেকশন হয়ে গেল, তখন এটা হবে যে বাইরের সাথে মানে ওই যে কি বলে যে সার্জারির সময় আমরা স্টেরিলিটি ঠিকমতো মেনটেন করলাম না, স্টেরিলিটি ঠিকমতো মেনটেন না করাতে মাইক্রোঅর্গানিজম ঢুকিয়ে দিয়ে আসলাম বোনের মধ্যে, তো তখন ওখান থেকে যে ইনফেকশন হয়ে বোনে ইনফেকশন হয়ে অস্টিওমাইলাইটিস হয়ে গেল। তো এটা একটু ধরুন আফটার বোন সার্জারি বা অর্থোপেডিক সার্জারি, ঠিক আছে। তারপর আর কি একজন বললো সুন্দর, পেনিট্রেটিং ইনজুরি, তো একটা পেনিট্রেটিং ইনজুরি হয়ে বোন সফট টিস্যু ইনজুরি হয়ে বোন মানে সরি স্কিন সফট টিস্যু ইনজুরি হয়ে বোন পর্যন্ত একটা উন্ড চলে গেল, পেনিট্রেটিং ইনজুরি, বাইরে থেকে অর্গানিজম মাইক্রো অর্গানিজম ঢুকে বোন পর্যন্ত, বোনে ইনফেকশন হয়ে গেল, বোন পর্যন্ত চলে গেল, বোনে যে মানে সেটেল ডাউন করে কলোনি ফর্ম করে ইনফেকশন তৈরি করলো, অস্টিওমাইলাইটিস তৈরি করলো, ঠিক আছে। তাহলে পেনিট্রেটিং ইনজুরি, ঠিক আছে। তাহলে কি কি হলো, যে ডাইরেক্ট এক্সটেনশন ফ্রম যে হচ্ছে যে ইয়ে নেইবারিং টিস্যু, যেমন ডায়াবেটিক ফুট আলসার, আফটার যে কি বলে বোন সার্জারি, হ্যাঁ ওপেন ফ্র্যাকচার, তারপর হচ্ছে যে পেনিট্রেটিং ইনজুরি, আর ডায়াবেটিক ফুট আলসারের পর ওখানে আরো লিখতে পারো, যেমন সেলুলাইটিস, ডায়াবেটিক ফুট আলসার থেকে হলো পায়ে সেলুলাইটিস হলো, সেলুলাইটিস হয়ে ওখানে সফট টিস্যু ইনফ্লামেশন হয়ে ওখানে যে মাইক্রোঅর্গানিজম ঢুকে যে সেলুলাইটিস তৈরি করলো, সেই অর্গানিজমটা ওখানে যদি আরো বেশি পরিমাণ পাস ফর্মেশন করে, তারপর সফট টিস্যুকে ডিস্ট্রয় করে বনে চলে গেল, বোনকে ডিস্ট্রয় করে ফেললো, ধীরে ধীরে বনে ইনফেকশন করলো, অস্টিওমাইলাইটিস তৈরি করলো, তাহলে সেলুলাইটিস। তারপর লোকাল পায়ে একটা বয়েল হলো, লোকালি সফট টিস্যুতে একটা বয়েল হলো বা অ্যাবসেস হলো, সেখান থেকে বোনে ট্রান্সমিট করে গেল, তার মানে নেইবারিং সফট টিস্যু থেকে ট্রান্সমিট করলো, যেমন বয়েল, ঠিক আছে। যেমন একটা বয়েল থেকে ডিস্টেন্স থেকে, যেমন আমার হাতে একটা বয়েল হলো, সেখান থেকে আমার টিবিআই, পায়ে টিবিআই যেটা অস্টিওমাইলাইটিস হলো, ওটা হচ্ছে হেমাটোজেনাস স্প্রেড অফ মাইক্রোঅর্গানিজম। কিন্তু পায়ে টিবিয়ার উপরে আমার একটা বয়েল হয়ে তারপর তার ওই বয়েলের নিচে টিবিয়াতে অস্টিওমাইলাইটিস হলো, তাহলে ওটা কি লোকাল স্প্রেড ফ্রম নেইবারিং সফট টিস্যু। আন্ডারস্ট্যান্ড, বোঝা গেছে? কি যেন কোশ্চেন করছিল যে ডায়াবেটিক ফুট আলসার ছাড়া আর কি কিভাবে হতে পারে, কি যেন বললাম, নাম বলো। স্যার জান্নাতুল মাও।
জান্নাতুল মাওয়া। তাহলে এবার বুঝতে পারছো? সরি তোমাদের যে ভয়েস শুনে আমি নাম ই করতে পারি না, তোমরা মাইন্ড করো না। মাওয়া তো মারাত্মক মাইন্ড করতে পারে যে আমার গলা শুনে বুঝতে পারলো না কেউ কথা বললাম। মাইন্ড করো না, এখন আমি তোমাদের গলা বুঝতে পারি না এখন সবাই। তো এখন বুঝতে পারছো মাওয়া পয়েন্ট গুলো কি কি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো আমার মনে হয় তোমরা বইটা ডিটেলস পড়লে আরো অনেক কিছু বুঝতে পারবো, হয়তো অলরেডি পড়ে ফেলেছো, যে একদম প্যাথোলজিতে অনেক পড়েছো। এই ঠিক আছে, তাহলে আজকে ক্লাস রাখা যায়, রাখতে পারি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে। আর সবাই চেষ্টা করবো একটু মনোযোগ দিয়ে দুই একটা কথা বলি, অল্প কথা বলি এবং গল্প করে করে কথা বলতে চাই আমি আর কি। তো এটা একটু বোঝার জন্য, আর সবাই পার্টিসিপেট করতে করলে একটু বেটার হয়। আমি ভুল বলি তারপর আমি যে পার্টিসিপেট করি, যেমন আজকে যেহেতু বলতে চাচ্ছিল যে ডবল হেড শ্যাডো কাকে বলে, কেউ বলতে চাচ্ছিল যেন মোটাসিম। মোটাসিম কয়ে গেল, এখন মোটাসিমকে দেখতে পাচ্ছি না। ও ভালো ক্লাস শেষ, বেড়ে গেছে, ব্যস্ততা ছিল। মোটাসিম আউট, মোটাসিমকে এখন আর নাম দেখতে পাচ্ছি না এখানে। ওকে ঠিক আছে মা, আমি তাহলে আজকে রাখি। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম থ্যাংক ইউ। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকো। মিম, মিম তোমার কি মানে কিছু লাভ হয় আমি যেভাবে পড়াচ্ছি? জি স্যার। তোমার লাভ হয় তো? স্যার হেল্পফুল স্যার আমাদের জন্য। জি স্যার। আচ্ছা আচ্ছা, রিপিট হচ্ছে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপিট হচ্ছে। আচ্ছা, চেষ্টা করতেছি যে দুই একটা কথা বলার জন্য, অন্তত দুই একটা ম্যাগনেটিক ওয়ার্ড, ম্যাগনেটিক শব্দগুলো একটু বলার জন্য, এই আর কি, যেটা তোমাদের পরীক্ষার হলে কাজে লাগবে। ওই পয়েন্টগুলো আগে বললে, এভাবে পয়েন্ট করে করে বললে তোমাদের অনেক লাভ হবে আর কি পরীক্ষার হলে। ঠিক আছে, ওকে ঠিক আছে, রাখি। হ্যাঁ, বাই বাই, টাটা।